আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন 1997 সালে মুক্তি পাওয়া একটি হিন্দি সিনেমার নাম ছিল গুপ্ত দ্য হিডেন ট্রুথ। বলিউড ইতিহাসের অন্যতম সেরা সাসপেন্স থ্রিলার সিনেমা হিসেবে এটি পরিচিত। রাজীব রায় পরিচালিত এই সিনেমাটি তার টান টান উত্তেজনা, চমৎকার সঙ্গীত এবং অভাবনীয় ক্লাইম্যাক্সের জন্য আজও দর্শকদের মনে গেঁথে আছে। সিনেমাটির কথা অনেকের মনে না থাকলেও সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনীতিতে বেশ ক্লাইম্যাক্সপূর্ণ শব্দ হলো গুপ্ত। বলা যায় গুপ্ত নিয়ে তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন। বিশেষ করে ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্র দল আর বিরোধী দল জামাতের ছাত্র সংগঠন শিবিরের মধ্যে গত কয়েকদিনে বেশ কয়েক দফা চট্টগ্রাম ও ঈশ্বরদী সহ দেশের কয়েকটি জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংগঠন দুটির মধ্যে সংঘর্ষ হয়েছে। সবশেষ 23 এপ্রিল রাতে রাজধানীর শাহবাগ থানার সামনে হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাকসুর নেতা এবি জুবায়ের ও মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। ছাত্রদলের নেতা কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির। প্রশ্ন হলো, আওয়ামী লীগ সরকার পতনের পর বিগত অন্তর্বর্তী সরকার আমলে বিএনপি ও জামাত যেমন ছিল মাসতুতো ভাই, তেমনি শিবির ও ছাত্রদলের মধ্যে ছিল ব্যাপক হৃদ্যতা। আবার বাংলাদেশের রাজনীতির ইতিহাসে জামাত বিএনপি যে হৃদ্যতা দেখা গিয়েছিল, তাতে এখনো অনেকে প্রশ্ন তোলেন সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে যে দ্বন্দ্ব দেখা যায় সেটি আসলে মেকি বা লোক দেখানো কিনা। অবশ্য 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের রাজনীতিতে ঘুরে ফিরে বারবার আলোচনায় এসেছে গুপ্ত শব্দটি। এমনকি খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানও বিরোধী পক্ষকে গুপ্ত বলে কটাক্ষ করা শুরু করেছিলেন নির্বাচনী প্রচারের সময় থেকেই। কিন্তু প্রশ্ন হলো, সেই গুপ্ত নিয়ে হঠাৎ করে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তপ্ত হয়ে উঠেছে কেন? সরকার পক্ষের কেউ কেউ অবশ্য প্রশ্ন তুলেছেন, গুপ্ত বললে জামাত শিবির এতটা খেপিয়ে বাজায় কেন? তার চেয়েও বড় প্রশ্ন, সরকার ও তার বিরোধী ছাত্র সংগঠনগুলোর বিরোধ ও নেতৃত্বের লড়াইয়ে গুপ্ত তকমাটি যে এখন শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেটির ফলাফল কতটা ভয়াবহ হতে পারে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। জুলাই আন্দোলন এবং তার কিছুদিন পর পর্যন্ত বৈষম্য বিরোধী নেতারা রাজুতে আয় বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোক জড়ো করতো, তারপর চালাতো মব। ধীরে ধীরে বিষয়টি পরিষ্কার হয়ে যাওয়ার পর হাসনাত সার্জিস্টরা ডাকলেও আর রাজুতে কারো সাড়া মিলত না। অবশ্য মোহাম্মদ ইউনূসের ছত্রছায়ায় যমুনার সামনে আন্দোলনের নামে বহু নাটক দেখা গিয়েছিল। 23 এপ্রিল সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শাহবাগ থানায় জড়ো হওয়ার ডাক দিয়েছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের। দৈনিক কালের কণ্ঠের খবরে বলা হয়েছে, তার সেই ডাকের আধা ঘন্টার মধ্যে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন জুবায়ের। অবস্থা এমন বেগতিক ছিল, এক পর্যায়ে থানার ভেতরে আশ্রয় নেন জুবায়ের। ভিডিও ফুটেজে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে দৌড়ানি দেওয়ার পরও কোনো শাস্তি না হওয়া এই জুবায়ের গণরোষ থেকে বাঁচতে ছাত্রদলের নেতাদের আশ্রয় চান। জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করায় বৃহস্পতিবার রাতে শাহবাগ থানায় মামলা করতে এসেছিল ছাত্রদল। পরে খবর পেয়ে থানা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক ছাড়াও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। পরে বিষয়টি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় ছাত্র দল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এক পর্যায়ে শাহবাগ থানার ভিতরে ঢুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দেকের উপর হামলা করা হয়। এতে থানার ভিতরে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরও আটকা পড়েন। ইউনূসের আমলে এই ডাকসু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র থেকে শুরু করে শিক্ষক কর্মকর্তা অনেকের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে মব সন্ত্রাস চালালেও বিশ্ববিদ্যালয় ও ইউনূসের প্রশাসন ছিল নীরব। বরং যারা তাদের নির্যাতনের শিকার হতো, সরকার তাদেরকেই গ্রেপ্তার করত। 23 এপ্রিল প্রথমবারের মতো নিজেদের মবের কারণে বাধার মুখে পড়ল ডাকসুর দুই নেতা।
তবে সাম্প্রতিক সময় এক সময়কার মিত্র শিবির ও ছাত্রদলের মধ্যে এই যে বিরোধ, সেটির সূত্রপাত হয় গত 21 এপ্রিল। আর তার উপলক্ষ ছিল একটি শব্দ, গুপ্ত। ওদিন চট্টগ্রামের সরকারি সিটি কলেজের ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতা কর্মীদের মধ্যে 2 দফা সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়। ডেইলি স্টারের খবরে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় চট্টগ্রাম সিটি কলেজ ক্যাম্পাসের একটি ভবনে আঁকা গ্রাফিতিতে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরে কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতা কর্মী ছাত্র শব্দটি মুছে দিয়ে সেখানে গুপ্ত লেখেন। এই ঘটনার একটি ভিডিও নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন মামুন। ওই ভিডিও নিয়ে 21 এপ্রিল ক্যাম্পাসের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ হয়। এর পরদিন মানে 22 এপ্রিল বুধবার ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের শিক্ষার্থীরা নতুন করে দেয়াল লিখন ও গ্রাফিতি আঁকেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে চলে গুপ্ত থেকে পানা চাই স্লোগান সম্বলিত গ্রাফিতি আঁকার কর্মসূচি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে গুপ্ত যাদের অবস্থান, তাদের বাড়ি পাকিস্তান সহ বিভিন্ন স্লোগান লেখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এমন দেয়াল লিখন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কন্যা জায়েমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমে একটি বাজে পোস্ট দেওয়ার ঘটনা ঘটলে পরিস্থিতি আরো গুরুতর হয়ে গেছে। শেষমেশ দেখা গেল প্রথমবারের মতো ডাকসু নেতারা, যারা এতদিন মব সন্ত্রাসের মাধ্যমে হামলা চালাতো, তারাই এবার রোষের শিকার হলেন। দর্শক, 2001 সালের নির্বাচনের আগে থেকেই বিএনপি জামাত ছিল হরিহর আত্মার সম্পর্ক। 4 দলীয় জোটের অংশ হয়ে জামাত ইসলামী প্রথমবারের মতো মন্ত্রিত্বের স্বাদও নিয়েছিলেন। স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে অভিযোগ থাকার পরও বিএনপি কখনোই জামাতের বিরুদ্ধে যায়নি। এমনকি 2024 সালের 5ই আগস্টের পর জামাত আর বিএনপির ছিল গলায় গলায় ভাব। ইউনূসের ডানে যদি বিএনপি থাকতো, বায়ে থাকতো জামাত। কিন্তু গত নির্বাচনের আগে থেকে হঠাৎ করে জামাত বিএনপির প্রধান প্রতিপক্ষ হয়ে গেলে গুপ্ত শব্দটি বেশ আলোচনায় উঠে আসে। বিষয়টি প্রথমে বিএনপির কয়েকজন নেতা বলল, যখন নির্বাচনী প্রচারণার বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও গুপ্ত বলা শুরু করেন, তখন থেকে শব্দটি বেশ ভিন্ন মাত্রা পায়। গত 31 জানুয়ারি সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে নির্বাচনী জনসভায় তারেক রহমান বলেছিলেন, আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারা এসে আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, দেখা মাত্র তাদেরকে বলবেন গুপ্ত তোমরা। ওই দিন তিনি আরো বলেন, যারা এসে বিভ্রান্তিমূলক কথা ছড়াবে তাদের একটি নাম গুপ্ত, কারণ তাদেরকে গত 16 বছর দেখা যায়নি। তারা মিশেছিল 5 তারিখে যারা পালিয়ে গেছে তাদের সঙ্গে তলে তলে। তারেক রহমান এই কথা বলার পরদিনই এক জনসভায় জামাতের আমির ও বর্তমান বিরোধী দলীয় নেতা বলেন, অনেকে তাদেরকে খোঁচা দেয়, তারা নাকি গুপ্ত নাকি সুপ্ত। লজ্জা, নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন সেই লোক যদি জামাতকে গুপ্ত বলেন, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? 2001 সাল থেকে যে জামাত ছিল বিএনপির 1 নম্বর সঙ্গী, হঠাৎ করে বিএনপি প্রধানের মুখ থেকে এমন গুপ্ত বলে সরাসরি আক্রমণ জামাতকে রাজনীতির মাঠে ভাবিয়ে তোলে। নির্বাচনের পরেও তারেক রহমান তার নতুন রাজনৈতিক প্রতিপক্ষকে গুপ্ত বলে কটাক্ষ করেছেন। গত 4 ফেব্রুয়ারি তিনি বলেছেন, গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। প্রশ্ন হলো, তারেক রহমান তার দীর্ঘদিনের রাজনৈতিক বন্ধুকে কেন গুপ্ত বলে কটাক্ষ করছেন? তার এই গুপ্ত ডাকা নিয়ে কেনই বা রীতিমতো ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ মারমুখী অবস্থানে চলে গেল? আবিধানিক অর্থে শব্দটির অর্থ গোপন বা লুকানো। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটি গোষ্ঠীর দীর্ঘকালীন রাজনৈতিক কৌশলকে ইঙ্গিত করে শব্দটি ব্যবহার হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে আন্ডারগ্রাউন্ড বা গোপন তৎপরতা নতুন নয়। 1974 সালের পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জাসদ ও গণবাহিনী, সাম্যবাদী দলসহ বেশ কিছু দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সায়েদ আবুল আল মওদুদীর নেতৃত্বে 1941 সালে জামাতে ইসলামের প্রতিষ্ঠার পর থেকে দলটি 5 বার নিষিদ্ধ হয়। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 2024 সালের 1 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাসবিরোধী আইনে জামাত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করেছিল।
কোনো দল বা সংগঠনকে নিষিদ্ধ করা হলে সে দলটি আর প্রকাশ্যে রাজনীতি করার আইনি বৈধতা হারায়। ফলে তাদের গোপনে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। তবে শিবির তো এখন আর নিষিদ্ধ নয়। ডাকসু সহ দেশের 5টি ছাত্র সংসদে তারা জিতেছে। তাহলে কেন এখন গুপ্ত শব্দটি মূলত ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে? সংগঠনটির কয়েকজন কর্মী আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন। 2024 সালের 5ই আগস্টের পর তাদের আসল পরিচয় বা নতুন রাজনৈতিক অবস্থান সামনে আসার পর গুপ্ত শব্দটি রাজনৈতিক মহলে বিদ্রুপ ও সমালোচনার হাতিয়ার হয়ে ওঠে। অবশ্য শিবিরের দাবি, বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের সময় টিকে থাকার জন্য তাদেরকে কৌশলগত ছদ্মবেশ নিতে হয়েছিল। তবে সমালোচকরা একে ভিন্ন নজরে দেখছে। অভিযোগ রয়েছে, শিবিরের কর্মীরা ছাত্রলীগের গুপ্ত থেকে তাদের আশ্রয় প্রশ্রয়ে তাদের মতোই অন্যায় করে বেরিয়েছে, অন্যায় সুবিধা ভোগ করেছে। 2024 সালের আন্দোলনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ্যে আসে। এতে সভাপতি হিসেবে সাদিক কায়েম ও সেক্রেটারি হিসেবে SM ফরহাদের নাম দেখা যায়। পরবর্তীতে 2025 সালে ডাকসু নির্বাচনে জিতে সাদিক কায়েম ভিপি হন। তবে তার একটি পুরনো ভিডিওতে দেখা যায় সূর্য সেন হলে নৌকা নৌকা বলে স্লোগান দিচ্ছেন ও সেলফি তুলছেন সাদিক কায়েম। অন্যদিকে ফরহাদ বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে 2022 সালে ঘোষিত কমিটিতে ছিলেন। এছাড়া জসিমউদ্দিন হল ডিবেটিং ক্লাবের সভাপতি থাকাকালে ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিবিরের সরারদি হল সভাপতি আবরার ফারাবীর ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়েও ব্যাপক আলোচনা হয়। তিনি এক সময় ফেসবুকে শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন এবং জামাত শিবিরকে খুনি আখ্যা দিয়েছিলেন। পরে তিনি স্বীকার করেন 2022 সাল পর্যন্ত তিনি ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক সার্জিস আলমও অমর 21 হল ছাত্রলীগের পদধারী ছিলেন। আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ 2020 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটি জাতীয় পত্রিকায় বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু শিরোনামে মতামত প্রকাশ করেন। 2025 সালের আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ফেসবুকে এসব নিয়ে একটি পোস্ট করলে তাকে তোপের মুখে পড়তে হয়। ছাত্রদল বলছে, 5ই আগস্টের পর থেকে রাজনৈতিক পট পরিবর্তন হলেও ছাত্র শিবির তাদের পরিচয় গোপন রাখার রাজনীতি চালিয়ে যাচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটির নাম তারা প্রকাশ করেনি, বরং পরিচয় গোপন করে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। ফলে কোনো অন্যায় কর্মকাণ্ডের সাথে জড়িত থাকা সত্ত্বেও তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ্যে আসছে না। একই সাথে নিজেদের স্বার্থ হাসিল করে নিচ্ছে সংগঠনটি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই গুপ্ত বা সাধারণ না হয়েও সাধারণ শিক্ষার্থী নাম নিয়ে রাজনীতি করা একটি দ্বিমুখী সংকটের জন্ম দিয়েছে। তবে সংকটটি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছড়িয়ে পড়েছে, সে কারণে সংশ্লিষ্টরা মনে করেন জামাত ও বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে যদি বোঝাপড়া না হয় তাহলে বিষয়টি অনেক দূর গড়াতে পারে, নতুন করে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সংঘাত ছড়িয়ে পড়তে পারে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।